নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। গণেশ নিয়ে এলো ভারতে প্রথমবার কালার্স ওয়াটার টেকনোলজি, যা রং দিয়ে বাছাই করে দেয় 100% পিওর মশলা। গণেশের সেই পিওরিটি। এখন মশলাতেও ফাটাফাটি। রাজনীতিতে দলমত নির্বিশেষে কিছু মানুষ থাকেন যাদেরকে কালারফুল বলা হয়। সাংবাদিকেরা জানেন সেসব মানুষজনের নাম। একটা ফোন করলেই মরা খবরের দিনে তেমন কিছুই নেই এমন দিনেও হেডলাইন দিয়ে দিতে পারেন এনআরআই। সব দলেই এমন সব লোকজন আছেন। দলে আছেন দলের জন্ম থেকে, মন্ত্রিসভাতে ছিলেন তাও প্রায় 25-30 বছর। কিন্তু সেই রেজ্জাক মোল্লা বললেন হেলে ধরতে পারে না, কেউটে ধরতে গেছে। হ্যাঁ, একসময় সহকর্মী বুদ্ধ ভট্টাচার্যকে। ব্যাস, হেডলাইন। এই কথা কিন্তু তিনি গত 20-25 বছর একবারও বলেননি। উনি মুখ খুললেই খবর হতো। এরকমই ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, আছেন দিলীপ ঘোষ বা কৃষ্ণ মোড়ল। কিন্তু এই এনাদের এক চিফ ভার্সন, এনাদের এক সস্তার মডেল হলেন মদন মিত্র। বাংলার রাজনীতিতে এক ভাঁড়ের ভূমিকাতে বেশ কিছুদিন ধরেই আছেন। কিছু একটা বলেন, হইচই হয়, তারপরে তিনি সেই কথা হয় ফেরত নেন, না হলে ক্ষমা চেয়ে নেন। আজ নয়, বহুকাল ধরে এটাই মদন সিনড্রোম। এখন দল বা বিরোধী দলেরও উত্তেজনা জাগে না ওনার এসব চাঞ্চল্যকর বক্তব্যে। খবর আর হেডলাইন হয় না, কিন্তু খবর তো হয়। আমার এই পথ চলাতেই আনন্দের মতোই ওনার এই কথা বলাতেই আনন্দ। আর সেটাই বিষয় আজকে। মদন কেন বলেন, কেন ক্ষমা চান? ফের খবরে, ফের বিতর্কে, ফের ভুল স্বীকার। নাটকের কুশীলব ফের মদন মিত্র। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বর্তমানে উত্তর শহরতলির কামারহাটির বিধায়ক তিনি। সারদাকাণ্ডে নাম জড়িয়ে দীর্ঘদিন কারার অন্তরালে কাটিয়ে ফেরার পর আর মন্ত্রীপদ ফিরে পাননি। দলেও তার যে সাংগঠনিক গুরুত্ব ছিল তাও খুইয়েছেন। জেল থেকে মুক্তির পর দীর্ঘদিন অসুস্থ হয়ে একাধিক দফায় হাসপাতালে ভর্তি থেকেছেন। একতা দলের যে কোনো কর্মসূচি থেকে সাংগঠনিক বৈঠকে অপরিহার্য ছিল তার উপস্থিতি। কিন্তু সে সবই এখন অতীত। 2021 সালে ফের কামারহাটি থেকে বিজয়ী হয়েছেন, কিন্তু ওই পর্যন্তই। মদন মিত্র বর্তমানে তৃণমূলের অন্যতম বিধায়ক মাত্র, আর তার আলাদা কোনো মূল্য নেই। কিন্তু এত শত উত্থান পতনের মধ্যেও মদনের প্রচারে থাকা স্পৃহার কমতি ছিল না, আজও নেই। তাই বিনা প্ররোচনায় তিনি ঠান্ডা মাথায় সম্ভবত পরিকল্পনা করে তৃণমূল সম্পর্কে এমন মন্তব্য করেছেন যা রাজ্যের বিরোধীদের মুখেই মানানসই হতে পারত। ব্যক্তি বা তৃণমূল বিধায়ক হিসেবে তার বিশেষ গ্রহণযোগ্যতা নেই জনমানুষে। তাই আজকাল হাজারো তথাকথিত বিস্ফোরক মন্তব্য করলে বিরোধীরাও তাতে আমল দেয় না। কিন্তু দলীয় বিধায়কের মুখে পার্টি, সংগঠন ও নেতৃত্বের সম্পর্কে গুরুতর মন্তব্য করলে যে দলের বিড়ম্বনা তৈরি হয় তা বিলক্ষণ জানেন মদন। তাই ক্ষমা চেয়ে নিয়েছেন। লিখিতভাবে রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে মার্জনা চেয়েছেন। এর আগেও এমন ঘটনা ঘটেছে, তবু প্রচারের আলো তার চাই। সেই উদগ্র বাসনা থেকে জন্ম নেওয়া হতাশা কি মদনকে বারে বারে প্ররোচিত করে এমন বিস্ফোরক হয়ে ওঠায়? অথচ মদন মিত্র পড়াশোনা জানা, আশুতোষ কলেজের ছাত্র, বনেদি ফ্যামিলির ছেলে। তৃণমূলের বহু বিধায়ক একটার বেশি দুটো রবীন্দ্রসঙ্গীত পুরোটা বলতে পারবেন না। যেটা পারবেন সেটা জাতীয় সঙ্গীত বলেই পারবেন। মদন মিত্র কিন্তু খান 50 রবীন্দ্রসঙ্গীত না দেখেই খানিক গেয়েও দিতে পারবেন, বেশ কিছু কবিতাও। কেবল তাই নয়, ভালো চাকরি করেছেন, আবার তারই সঙ্গে সঙ্গে দক্ষিণ কলকাতায় বাম জামানাতেও হেক্করি করেই দাপটের সাথে রাজনীতি করেছেন দুটো খুঁটিকে ধরে। এক, ওনার ট্যাক্সি ইউনিয়ন, ডাক দিলেই মদন থামিয়ে দিতে পারেন কলকাতাকে। দুই, ওনার পিজি হাসপাতাল। আম আদমি থেকে, সাংবাদিক থেকে, দলের নেতা কর্মী, কে নয়, পিজি হাসপাতালে দরকারে মদন আছে। গণেশ নিয়ে এলো ভারতে প্রথমবার কালার্স ওয়াটার টেকনোলজি, যা রং দিয়ে বাছাই করে দেয় 100% পিওর মশলা। গণেশের সেই পিওরিটি। এখন মশলাতেও ফাটাফাটি। এমনকি এক বাম নেতাকেও ফোন করে অনুরোধ করতে শুনেছি নিজের কানে। অনেকেই জানেন না বা মনেই নেই যে এই মদন মিত্রই কিন্তু বাম জমানার অবসানের প্রথম সিগন্যাল। তিনি 2008-এ দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর উপনির্বাচনে জিতে গেলেন। সেই জয়ে সিপিএমকেও চমকে দিয়েছিল। সাংবাদিকদের কাছে খবর গিয়েছিল জামানা বদলাচ্ছে। সেই হেন মদন মিত্র তার খেই হারালেন। অথচ তিনি সেই প্রথম মমতা মন্ত্রী সভার পরিবহন মন্ত্রী। তার আগে তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। 2011-তে কামারহাটি থেকে জিতে আসা মদন মিত্র ক্যাবিনেট মিনিস্টার, দলের অন্যতম নেতা। খেই হারালেন 2015-তে সারদা মামলাতে গ্রেফতার হবার পরে। এক দীর্ঘ অবহেলার জেল জীবনের শেষে অভিমানী মদন খেই হারালেন সব অর্থেই। জেল থেকে লড়ে হারলেন, বেরিয়ে এসে জিতলেন বটে, কিন্তু ততদিনে তিনি 52 তাসের সেই জোকার, যিনি আছেন, কাজেও লাগেন, কিন্তু শেষমেশ জোকার। কখনো গান গাইছেন, ভিডিও আপলোড করছেন, সিনেমাতে অভিনয় করছেন, নৌকাতে আমোদ প্রমোদ এবং অসংলগ্নতা বেড়েই চলল।
আবার জিতেছেন কামারহাটিতে, কিন্তু আপাতত কেবল এক বিধায়ক, একদা একেবারে প্রথম সারি তৃণমূল নেতা অভিমানে অবহেলায় আপাতত খবরের শিরোনামে আসেন উল্টোপাল্টা কথা বলে, আরও বিচ্ছিন্ন হন, আরও হতাশ হন, আরও বিতর্কিত কথা বলে ভেসে ওঠার চেষ্টা চালিয়ে যান। তো এবারে বললেন তৃণমূলের বিধায়ক হতে গেলে আইপ্যাককে টাকা দিতে হয়। সাংবাদিকরা সবাই জানেন মদন মিত্র সেই কয়েকজন তৃণমূল নেতাদের মধ্যে একজন, যিনি অক্ষরে অক্ষরে আইপ্যাকের নির্দেশ মেনেই নির্বাচন লড়েছেন। কিন্তু বললেন এই কথা, খেয়াল করুন, দলের ভেতর থেকে খুব বেশি কথাও কেউ বললেন না। কেউ বলার আগেই তিনি নিজেই ভুল স্বীকার করলেন, ক্ষমা চাইলেন। দল এক নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আদতে এই নেতাকে ইগনোর করছে। আমরা আমাদের দর্শকদের কাছে প্রশ্ন রেখেছিলাম, মদন মিত্র এক সময়ের তৃণমূলের অন্যতম নেতা, এখন বড্ড একলা, কখনো দলের বিরুদ্ধে কখনো দলের নেতৃত্বের বিরুদ্ধে কথা বলে নিজেকে ভাসিয়ে রাখতে চান। কেন? এটা কি তার হতাশার বহিঃপ্রকাশ? শুনুন মানুষজন কি বলেছেন। রাজনীতিতে অনেকটাই ব্যাকফুটে, সুতরাং স্বাভাবিক নিয়মে এরা ভেসে থাকতে যায়, নিজেদের প্রচারের আলোয় থাকতে। একলা হয়ে পড়েছেন এবং এইসব কথা বলে উনি নিজেকে ভাসিয়ে রাখতে চাইছেন এবং সমসাময়িক হয়ে উঠতে চাইছেন। এই মদন মিত্রের পিছনে প্রচুর বড় স্ক্যাম আছে এবং সেই জন্য নতুন স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরার জন্য নতুন লোকদেরকে সামনে নিয়ে আসছেন। পুরনো যারা তৃণমূল কর্মী রয়েছেন, যারা জন্মগত তৃণমূল, তাদেরকে আস্তে আস্তে সাইড করে দেওয়া হচ্ছে। আর মদনবাবুকে দীর্ঘদিন ধরে উনি অবহেলিত, ওনাকে কোণঠাসা করে রয়েছে, কারণ উনি নিজেও জানেন না সকালে কি বলেন, রাত্রে কি বলেন। সুতরাং নিজেকে লাইমলাইটে নিয়ে আসার জন্য, যাতে মানুষের মনে থাকে যে মদন মিত্র বলে কেউ ছিলেন, ওই জন্য উনি ভুলভাল বকেন। যে শাসক দল কিভাবে আজকে পশ্চিমবঙ্গটাকে টাকার খনিতে পরিণত করেছে এবং তোলাবাজিটাকে এস্টাবলিশ করেছে, এতে মদন মিত্রের আফসোসের কিছু নেই। যখন দল ক্ষমতা আসলো তাহলে ভুলে গেল, তাহলে উনি যেটা ঠিক বুঝেছেন বা ওনার যেটা নলেজে আছে, উনি সত্যিটা ওনার মুখে চলে এসছে। অনেক মন্ত্রী চুরি করেও বা তাদের ওপরে অনেক কেলেঙ্কারি থাকলেও মন্ত্রী আছেন। পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলে সে নেতা, আর ছবিটা সরে গেলে কি অবস্থা শুভেন্দু অধিকারী দেখেছেন তো, কুকুরের হাল। আর মদন মিত্র যেভাবে বক্তব্য রাখছেন, উনি একজন বর্ষিয়ান নেতা, ওনার উচিত সংযতভাবে কথা বলা, ওনার উচিত বুঝে শুনে কথা বলবার। আজকে বাংলার মানুষ, কামারহাটির মানুষ আমরা দেখছি, উনি একজন ভালো কমেডিয়ান। রাত্রে ঠিক বলবো না, সন্ধ্যেবেলা এক কথা বলে আর দিনের বেলা উনি ভুলে যায়, তারপরে উনি ক্ষমা চেয়ে নেয়। অ্যাকচুয়ালি উনি হতাশায় ভুগছেন। ক্ষমা প্রার্থনা করে পার্টির কাছে একটি চিঠি দিয়েছেন, তার মানে বুঝতে হবে উনি যে মন্তব্যটা করেছেন হয়তো সেই মন্তব্যটা সমীচীন নয় এবং যথার্থ নয়। আজ সত্যিই মদন মিত্র হাসির খোরাক, সত্যি তার কথায় পাত্তা দেবার প্রয়োজন মনেই করে না এমনকি তার দল। এমনও নয় যে অন্য দলে তার এক পয়সারও কদর আছে, কিন্তু এক দীর্ঘ সময় মমতার পাশে যে কয়েকজন নেতাকে দেখা যেত, একটা সময় তৃণমূলের উত্থান যে কয়েকজন নেতার হাত ধরেই হয়েছিল, তাদের মধ্যে মদন মিত্র অন্যতম। দলের বাইরে তিনিই সেই গৌরী সেন, যার কাছে গেলেই ফান্ড জুটে যেত বিভিন্ন কাজে। আজ তিনি 52 তাসের জোকার, খানিক নিজের দোষে, খানিক পরিস্থিতির চাপে। বেশ কিছুদিন ওনার শখের তালিকাতে যোগ হয়েছে রোদ চশমা, গগলস। রাজনৈতিক মঞ্চের তীব্র আলো সম্ভবত তার সহ্য হচ্ছে না। সম্ভবত তার চোখ ওই আর্ক ল্যাম্পের চোখ ধাঁধানো আলোর থেকে রেহাই পেতে চায়। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। গণেশ নিয়ে এলো ভারতে প্রথমবার কালার্স ওয়াটার টেকনোলজি, যা রং দিয়ে বাছাই করে দেয় 100% পিওর মশলা। গণেশের সেই পিওরিটি। এখন মশলাতেও ফাটাফাটি।